দিনাজপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫, আহত অন্তত ৭, কয়েকজনের অবস্থা গুরুতর। ফলের গাড়ি একটা উল্টে গেছিল, ফলের গাড়ি উল্টার পরে ট্রাক আসে কোচ আসে করে দিচ্ছে। এখানে একটা ১০ টাকার বালুর ট্রাক ছিল, সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে বালুর ট্রাককে মেরে দিছে। ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রী চালকরা। ঘাটে চাপ থাকলেও নির্বিঘ্ন পারাপার। বরগুনায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা, বেহাল ড্রেনেজের আবর্জনায় ভরা খালে অ্যাসিডের লার্ভা, নির্বিকার প্রশাসন। আমাদের এই এলাকায় এখন ডেঙ্গুতে আক্রান্ত তেমন হয়েছে না, ডেঙ্গু কলে নিয়ে গেছে। মশার কোনো শেষ নেই, গায়ে হাত যে জায়গায় বসবেন সেই জায়গায় মশা। ব্রিডিং স্পেস যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা আশানুরূপ না হওয়ার কারণে হঠাৎ করেই এই ডেঙ্গি বেড়ে যেতে পারে। সংবাদ শেয়ারদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছে কমপক্ষে ৭ জন। মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পদ্মা সেতুতে বাস ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে বাসের এক পাশ, দেখেই বোঝা যাচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকা। মধ্যরাতে আমবোঝাই একটি ট্রাক উল্টে যায়, কিছুক্ষণ পর বালুবাহী আরেকটি ট্রাক একই স্থানে বিকল হয়। ভোররাতে পঞ্চগড় থেকে ঢাকায় আসছিল যাত্রীবাহী নাবিল পরিবহনের বাস। আমবোঝাই ট্রাকটিকে পাশ কাটানোর সময় বালুবাহী ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ফলের গাড়ি একটা উল্টে গেছিল, ফলের গাড়ি উল্টার পরে আমি করতে করতে ওই ট্রাক আসে কোচ আসে করে দিচ্ছে। এই ট্রাকটা ওই মোড়ের কাছে অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পরে ট্রাকে যে ফলগুলো ছিল এই আমের যে ব্যবসায়ী তারা আছে, গাড়িটা ঠিক করতেছে যে এই গাড়িটা চলে যাবে ঢাকায়। ঠিক সে সময় বেপরোয়াভাবে কোচটা আছে টার্নিং নেই, টার্নিং নিয়ে ফলের গাড়ির যে ডালাটা আছে ওটা সহ বাঁকা করে দেয়। বাঁকা করার পর এখানে একটা ১০ টাকার বালুর ট্রাক ছিল, সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে বালুর ট্রাককে মেরে দিছে। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যায় বাস। ঘটনাস্থলে প্রাণ হারান বাসের সুপারভাইজার সহ ৩ যাত্রী। হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। ৩টা থেকে ৩:০০টার মধ্যে নাবিলের একজন যাত্রী পরিবাহী একটা বাস এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়, এবং এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য মতে ৫ জন মারা গিয়েছেন এবং ৭ জন গুরুতর আহত অবস্থায়। আমরা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এর আগে শুক্রবার রাতে পদ্মা সেতুতে বাস ট্রাক সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদযাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দুপ্রান্তে দীর্ঘ যানজট দেখা দিয়েছে, এবং ঈদের ছুটির শেষ দিন থাকায় ভোর থেকেই কর্মস্থলমুখী মানুষ, বেড়েছে যানবাহনের চাপ। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলা হচ্ছে, সড়ক উন্নয়নের কাজও চলছে। আর তার উপর যমুনা সেতুর উপর একটি গাড়ি বিকল হয়, আর এতে সিরাজগঞ্জের নলকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকামুখী লেনে অন্তত ২০ কিলোমিটার জুড়ে যানজট। ধীর গতিতে গাড়ি এগোচ্ছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালকরা। আর যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। সবার অবস্থা খারাপ, যে জ্যাম কখন যে যাবো আল্লাহ মধ্যে ভালো জানে। কালকে রাত 10টার সময় গাড়ি উঠছি ভাই, এখন বাজে 11:30, এখন পর্যন্ত যাইতে পারিনি, সেতু পার হইতে পারিনি। রোডের ওপার থেকেই জ্যাম শুরু হয়েছে, এখন মনে হয় চান্দাইকোনা থেকে ঢাকা ভাব। ঢাকায় ফেরা মানুষের চাপ, দৌলতদিয়া ঘাটেও বেড়েছে যানবাহনের সংখ্যা। ঈদের লম্বা ছুটি শেষে কাল থেকে অফিস আদালত খুলছে, আর তাই আগের দিন ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে ফেরিঘাটে ভিড়, চাপ আছে লঞ্চ ঘাটেও, তবে ভোগান্তি নেই, নির্বিঘ্নেই পারাপার আছে। আর বিকেলে এই চাপ বাড়বে বলেই ধারণা করছে ঘাট কর্তৃপক্ষ। একটু দেখে আসতে চাই দৌলতদিয়া ঘাটে কি চিত্র এখন। আমাদের সহকর্মী রুবেলুর রহমান অপেক্ষা করছেন। রুবেল, আমরা একটু জানতে চাই, যেহেতু বেলা গড়াচ্ছে, ঘাটে যাত্রী চাপ আরো বাড়বার কথা, আপনি কি অবস্থা দেখছেন?
যে যেমনটি বলছিলেন, আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী চাপও বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী দৌলতদিয়ার লঞ্চঘাট এলাকায়। সেই ক্যামেরার সাহায্যে যদি দেখায় তাহলে অবশ্যই দেখতে পাবেন যে প্রত্যেকটি লঞ্চে কিন্তু বিপুল তার কথা শুনতে পাচ্ছি না, আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও সংযুক্তি স্থাপন করবার। তবে আমরা দেখছিলাম ঢাকায় ফেরা মানুষের চাপ দৌলতদিয়া ঘাটেও বেড়েছে। বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম যে সিরাজগঞ্জে পথে বেশ ভোগান্তিতেই আসছেন যারা ঢাকাগামী, আর আজ যেহেতু ঈদের ছুটির শেষ দিন তাই আজ ভিড়ও বাড়ছে। আমরা এই ভোগান্তির চিত্রই জানবো। সিরাজগঞ্জে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল, তিনি আমাদেরকে জানাবেন বাকিটা। এখন কি অবস্থা দেখছেন রুবেল? ফিরতি পথে তো যানজট প্রচন্ড ছিল। এর আগের ঘন্টার সংবাদে আপনি যেমনটি বললেন যে সেনাবাহিনীর একটি বিশেষ দলও যোগ দিয়েছিল এই যানজট নিরসনে। এখনকার কি অবস্থা দেখছেন? বৃষ্টি, প্রচণ্ড তাপাদহে পুড়ছে মহাসড়ক, সেই সাথে কিন্তু তীব্র যানজটও ছিল এই মহাসড়কে। এখন একটু স্বস্তি, কিছুটা হলেও ধীর গতিতে চলাচল করছে গাড়ি, দেখানোর চেষ্টা করছে। আপনি দেখতে পারবেন যে যানবাহনগুলো কিছুটা হলেও ধীর গতিতে চলছে, তবে একটু হলেও স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। তবে কিছুক্ষণ আগে কিন্তু ছিল প্রচণ্ড যানজট। এই তাপাদহের মধ্যে মানুষের আছে জনজীবন বিপর্যয়ের মধ্যে চলে গিয়েছিল। এই বিশেষ করে এই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে সমস্ত যানবাহন রয়েছে তাদের কিন্তু চলাচলে অনেকটাই সমস্যা হয়েছিল। মাত্র এই 20 মিনিট যাবৎ একটু গাড়ি চলাচল স্বাভাবিক অবস্থা হয়েছে। এখন একটু ধীরগতিতে চলাচল করছে গাড়ি, যে কারণে কিন্তু মানুষের মধ্যে একটু হলেও স্বস্তি ফিরেছে। হয়তো মহাসড়কের এই যানজটটি আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ টিম তারা কিন্তু এই অঞ্চলে কাজ করছে। আর অন্যদিকে কিন্তু আসলে মহাসড়ক অর্থাৎ যমুনা সেতুর উপরে যে যানবাহনটি অকেজ হয়ে পড়েছিল সেটি কিন্তু সরিয়ে ফেলানো হয়েছে, যে কারণে কিন্তু ধীরে ধীরেই কিন্তু যান চলাচল স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষের আসলে কর্মে ফেরা অনেকটাই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে কিন্তু, কারণ যেহেতু আগামীকাল তাদের অফিস খোলা হবে, আজকের মধ্যেই সকলকে ফিরতে হবে, যে কারণে অনেকেই কিন্তু গতকাল রাতে রওনা দিয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত সেতুটি পার হতে পারেনি। এমনটা চিত্র কিন্তু আমরা কিছুদিন আগে দেখিয়েছি। এখন পর্যন্ত যে পরিস্থিতি, যেভাবে গাড়ি চলাচল স্বাভাবিক চলছে, এভাবেই চলতে থাকে তাহলে হয়তো বা আর যানজট হবে না, এমনটা কিন্তু মনে করছেন এখানকার হাইওয়ে পুলিশ কর্মকর্তা তারা। তবে যমুনা সেতুর পশ্চিম থানার যিনি কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন যে এখন যেটুকু স্বাভাবিক করা হয়েছে এইভাবে যদি ধীরগতিতে চলতে থাকে তাহলে কষ্টটা একটু কম হবে, আর তার উপরে তাপদাহ তো আছেই। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। টানা তাপপ্রবাহের পর ভারী বৃষ্টিতে ডুবল ময়মনসিংহ শহরের নিচু এলাকা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, আর এতে শহরের বাঁশবাড়ি কলোনি, কেওয়াটখালী, শানকিপাড়ার মতো অলিগলিতে পানি জমেছে, ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বেহাল ড্রেনেজ, সাথে ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় পানি সরছে না, ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। যদিও সিটি কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেন সংস্কারের কাজ চলছে। উপকূলীয় জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। বরিশাল বিভাগের মধ্যে বেশি রোগী এই জেলায়, আর এজন্য বেহাল ড্রেনেজ, আবর্জনায় ভরা খালসহ সরকারের উদাসীনতাকেই দায়ী করা হয়েছে। ডেঙ্গু রোধে সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা। দক্ষিণের উপকূলীয় জনপদ বরগুনা। সরকারি তথ্যমতে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর হার এখন এই জেলায়। এর কারণ কি, তার অনুসন্ধানে যমুনা টিভি। পৌর শহরের কাছেই গৌরীচন্না ইউনিয়ন। এখানকার লাকুরতলা আর মনসাতলী গ্রামে ঘরে ঘরে ডেঙ্গু রোগী, তাই লোকমুখে এলাকাটি পেয়েছে ডেঙ্গু কলোনির তকমা। আমাদের এই এলাকায় এখন ডেঙ্গুতে আক্রমণ তেমন হয়েছে না, ডেঙ্গু কলোনি হয়ে গেছেন, গেলেই কয় ডেঙ্গু কলোনিয়া। শহরের অলিতে গলিতে জমা পানি, বেহাল ড্রেনেজ, নালা খালেও দূষণ, জমে আছে ময়লা আবর্জনা। অর্থাৎ শহর কিংবা গ্রাম সবখানেই এডিসের লার্ভা জন্মানোর যেন আদর্শ স্থান। মশার কয়েল জ্বালাইয়ে বসতে হয়, সকালে জ্বালানো লাগে, বিকেলে জ্বালানো লাগে, রাতে জ্বালানো, কয়েল ছাড়া থাকা যায় না। বরগুনা শহরে বাসায় বসবাস করার মতো কোনো কায়দা নেই, মশার কোনো শেষ নেই। গায়ে হাত যে জায়গায় বসবেন সেই জায়গায় মশা। ডেঙ্গু রোধে এলাকাবাসী যেমন অসচেতন, তেমনি প্রশাসনও নির্বিকার। সব মিলিয়ে ভয়াবহ চিত্র। ডেঙ্গুর প্রকোপ বরগুনায়, সারা বাংলাদেশের ভিতরে বরগুনায় খুব বেশি।
যে পরিমাণ বেশি সে তুলনায় কোনো কার্যকর ব্যবস্থা পৌরসভা নেয় না। ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছড়িয়েছে এবং ধোঁয়ার মাধ্যমে দেখা যায় যে মশাগুলো মারা যায় না, বরঞ্চ উপরে উঠে যায় এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ। তারা যে ড্রেনগুলো করেছে সেই ড্রেনগুলোর কোনো মুখ নেই। প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে জেলা সদর হাসপাতালে, সেখানে আবার চিকিৎসক সংকট। তাই জরুরি রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল কিংবা রাজধানীতে। আমরা সাধারণত এই ধরনের পরিস্থিতি অগাস্ট মাসের দিকে গিয়ে ফেস করি, কিন্তু এটা একটু আগেই চলে এসেছে। আর চিকিৎসক সংকট বরগুনা হাসপাতালে সবসময়ই থাকে। এখন এই এত রোগীকে ম্যানেজ করতে গিয়ে এটা আমাদেরকে অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে। আবর্জনা পরিষ্কার করা কিংবা ব্রিডিং স্পেস যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা আশানুরূপ না হওয়ার কারণে হঠাৎ করেই এই ডেঙ্গি বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস হলো যে মানুষের সচেতনতার যথেষ্টই অভাব আছে। একজন ডেঙ্গি রোগী 24 আওয়ার্স মসকিউটো নেটের ভিতরে থাকার কথা, উনি সেটা মানছেন না। ফলে একজন ডেঙ্গি রোগী থেকে আরো 10 জন ডেঙ্গি রোগী আক্রান্ত হচ্ছে। যদিও ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক, সাথে জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দিলেন তিনি। এই পর্যন্ত প্রায় 34টা মজা, পুকুর, খাল এইগুলা আমরা পরিষ্কার করছি। প্রত্যেকদিন যে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হচ্ছে। 3 মাস ধরেই ডেঙ্গুর প্রকোপ বরগুনায়। চলতি মাস থেকে তা ভয়াবহ রূপ নিয়েছে। শুক্রবার পর্যন্ত 1500-র বেশি রোগী শনাক্ত হয়েছে, মারাও গেছে কয়েকজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সিলেটের জাফলং সহ 5 পাথর কোয়ারি আর ইজারা দেবে না সরকার। শ্রমিকদের জন্য করা হবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, জানিয়েছেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটের জাফলং এর পাথর কোয়ারি পরিদর্শন করেন তিনি, সাথে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেছেন, পাথর লুট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ সকল পাথর ভাঙার মিল সরিয়ে ফেলতে বলা হয়েছে। এই ঘোষণার পর উপদেষ্টা রিজওয়ানার গাড়ি আজকে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকজন, পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এর আগে পিয়ার নদী ঘুরে দেখেন 2 উপদেষ্টা। পরিবেশগত একটা সৃষ্টি করে, বিনোদন কেন্দ্র সৃষ্টি করে কিংবা পর্যটন কেন্দ্র সৃষ্টি করে মানুষের কর্মসংস্থান 3-4 গুণ বেশি কর্মসংস্থান সম্ভব। পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পার ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। এটা পাথর জমা থাকার কারণে না, পাথর অতিরিক্ত তোলার কারণে। পঞ্চগড় সীমান্ত দিয়ে আজ 16 জনকে পুষ্টিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি 18 ব্যাটালিয়ন জানায়, ভোরে মিস্ত্রিপাড়া পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ছেড়ে দেওয়া হয়। আর স্থানীয়দের সহায়তায় 16 জনকে রজলি বাজার এলাকা থেকে আটক করা হয়। সবাইকে হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের কাজ চলছে। আটককৃতদের মধ্যে এক গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরের বেনাপোলে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রঘুনাথপুর গ্রামে বাড়ির পাশের মাঠে পড়েছিল রেহানা খাতুনের মরদেহ, গাছে ঝুলেছিল স্বামী মনিরুজ্জামানের মরদেহ। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। তদন্তের পরেই জানা যাবে কারণ। ঈদের ছুটিতে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর মন্দির বাড়িতে ভিড় করেছেন দর্শনার্থীরা। শুনেছেন ময়মনসিংহ গীতিকা খ্যাত কবির প্রেম বিরহের বিয়োগান্তক ইতিহাস। তবে যথাযথ সংস্কার ও কবির রচিত রামায়ণের পাণ্ডুলিপি ফেরত না আনায় আক্ষেপ উত্তর পুরুষের। হাতেতে ফুলের সাজি কন্যা চন্দ্রাবতী, পুষ্প তুলিতে যায় পোষাইয়া রাতি। আগে তুলে রক্ত জবা শিবের পূজিতে, পরে তুলে মালতী ফুল মালা না গাঁথিতে। সমতলে একাকার হয়েছে ফুলেশ্বরী নদী। কালের সাক্ষী হয়ে টিকে আছে ময়মনসিংহ গীতিকা খ্যাত কবি চন্দ্রাবতীর স্মৃতিধন্য মন্দির বাড়ি। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জ সদরের কাচারিপাড়া গ্রামে 1550 খ্রিস্টাব্দে কবি দ্বিজবংশী দাস ভট্টাচার্য ও মাতা সুলোচনার ঘরে জন্ম তার। চন্দ্রাবতী আর তার শৈশব কৈশোরের বন্ধু জয়ানন্দের প্রেমের উপাখ্যান আজও অমর। কবি নয়নচাঁদ ঘোষের রচনায় উঠে আসে বাস্তব জীবনের সেই প্রেম গাথা। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি পরিদর্শন করতে আসছিলাম ঈদের ছুটিতে। চন্দ্রাবতীর বাবার মন্দির, চন্দ্রাবতীর মঠ, মানে সবকিছু দেখে অনেক ভালো লাগছে।
প্রেমে আঘাত পেয়ে আমৃত্যু শিব পূজায় মগ্ন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন চন্দ্রাবতী। একসময়ের খরস্রোতা ফুলেশ্বরীর তীরে নির্মিত সেই শিব মন্দির আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে। চিরকুমারী থাকার ইচ্ছা থেকে রামায়ণ কাব্যগ্রন্থ রচনা করেছিলেন এই বিদুষী নারী। সেই অসমাপ্ত রামায়ণই তাকে অমর করে রেখেছে। এছাড়া মলুয়া, দস্যু কেনারামের পালা তার রচিত কাব্য। তবে চন্দ্রাবতীর লেখা রামায়ণের পাণ্ডুলিপি সংরক্ষিত ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। তিনি আমাদের এই গ্রামে জন্মগ্রহণ করছে, আর এই গ্রামে জন্মগ্রহণ করার কারণে আমরা অনেক গর্বিত। চন্দ্রাবতী নিজ হাতে লেখা রামায়ণের যে পাণ্ডুলিপি সেটা ভারতের বিশ্ববিদ্যালয়ে আছে। সেটা যদি এখান থেকে আনা সরকার যদি উদ্যোগ নেয় তাহলে ভালো হয়। চন্দ্রাবতীর জন্মস্থান ও রচনার সিক্তভূমিতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এসব দেখভালের দায়িত্ব নিয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ শেয়ার দেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।